হোয়াট এ কাম ব্যাক বাই বাংলাদেশ অ্যান্ড বাংলাদেশ দল অসাধারণ একটা কাম ব্যাক করলে নিউজিল্যান্ডকে দ্বিতীয় ওয়ান ডে ম্যাচে 6 উইকেটে হারিয়ে 3 ম্যাচ সিরিজে এগিয়ে সমতা এনেছে। সো কংগ্রেচুলেশনস টু বাংলাদেশ। এবং এই জয়টা আসলে বাংলাদেশ দলকে বাংলাদেশ দল খুবই দরকার ছিল, বিকজ প্রথম ম্যাচে যে আমরা হারলাম, যে ব্যাটিং কলার্সটা দেখলাম আমরা ওই ম্যাচের পর, হারের পরে জয়টা খুবই দরকার ছিল। এবং কংগ্রেচুলেশনস টু বাংলাদেশ ক্রিকেট টিম এবং লিটন দাসকে অনেক অনেক অভিনন্দন। আজকে তার 109 ওয়ানডে ম্যাচ ছিল এবং তিনি চতুর্থ বাংলাদেশি ক্রিকেটার যিনি নিজের 109 ওয়ানডে ম্যাচে আসলে জয় পেয়েছেন। এর আগে আরও 3জন ক্রিকেটার নিজের 109 ওয়ানডে ম্যাচে জয় পেয়েছেন। এবং লিটন দাস তার 109 ওয়ানডে ম্যাচে তো ব্যাটার জন্য একটা পারফর্ম করতে পারেনি, বাট স্টাম্পের পিছনে একটা অসাধারণ ক্যাচ ধরেছেন তিনি, দুটো অসাধারণ ক্যাচ ধরেছেন। এছাড়া বলারদের সাথে তিনি বিভিন্নভাবে কথাবার্তা করছিলেন, বলারদেরকে বিভিন্ন বিজি রাখছিলেন এবং তিনি চেষ্টা করছিলেন যাতে ব্যাটসম্যানদেরকে মানে একটু চাপে রাখে, যে স্লেজিং টাইপের একটা করার চেষ্টা করেছেন তিনি, যেটা খুব বেশি দরকার আসলে। বিকজ আপনি যদি মডার্ন ডে ক্রিকেটে প্রতিপক্ষকে চাপে রাখতে চান, আই থিঙ্ক স্লেজিং হচ্ছে এমন একটা জিনিস যেটা আপনার করা উচিত। বাট করতে বলছি মানে যে আপনি অতিরিক্ত লেভেলে করেন, বাট ব্যাটসম্যানকে চাপায় রাখার জন্য আপনি যদি করতে পারেন করেন, তবে সেই মোডে থেকে করেন। আজকের ম্যাচে বাংলাদেশের বলার অসাধারণ বোলিং করেছে এবং আজকের ম্যাচেও ক্রিস নিয়ে আসলে একটু কথা বলি। দেখেন, আমি গতকাল একটা লাইভ করছিলাম, সেখানে আমি বলেছিলাম যে আজকে ম্যাচে উইকেটটা প্রথম ম্যাচে উইকেট বন্ধ হতে পারে এবং আমার কথা বড় মিলেছে। এগুলোটা কেন বললাম, আপনি দেখেন প্রথম ম্যাচেও কিন্তু আমরা দেখেছি কিছু বল নিচু এসেছিল, কিছু বল শোল্ডার হাইট পর্যন্ত আসছিল না, কিছু বল একবারে অন্যদিকে চলে যাচ্ছিল। ফাস্ট বলাররা অ্যাসিস্ট্যান্ট পাচ্ছিল, স্পিনার অ্যাসিস্ট্যান্ট পাচ্ছিল, বল টান হচ্ছিল, পেসার র্যাক্সে বাউন্স পাচ্ছিল উইকেটে। আপনি পেসার হার্ড লেন্থে বলগুলো ব্যাটাররা রান করতে পারতেছেন না, স্পিনাররা ঠিক জায়গায় বল করলে ব্যাটাররা রান করতে পারতেছে না, স্ট্রাইক রোটেট হচ্ছিল না ঠিক মতো, বাউন্ডারিজ ঠিক মতো আসতেছিল না, প্রেশার বিলিট হচ্ছে। দুই দলের ব্যাটিংয়ের সময় আমরা দেখছি। আজকের ম্যাচেও সেম জিনিসটা দেখছি, অনেক বল নিচু এসেছিল, স্পিনারদের জন্য টান ছিল, পেসাররা প্রচুর এক্সট্রা করতেছিল, আনইভেন বাউন্স যেটাকে বলে আর কি। যে প্রথম ম্যাচ উইকেটে ছিল, আজকে ম্যাচে উইকেটে সেম প্রচুর আনইভেন বাউন্স ছিল, যার কারণে ব্যাটাররা বেশ স্ট্রাগল করছে। এখন আপনার উইকেট এরকম বানিয়ে আমি গতকাল লাইভে কতটা বসছিলাম যে এই ধরনের উইকেট বানিয়ে আপনি টেম্পোরারি সাকসেস পাবেন, কিন্তু পার্মানেন্ট সাকসেস আপনি পাবেন না। আপনাকে যদি বদল এগেন্সে জিততে হয়, ফ্ল্যাট উইকেট বানিয়ে জিতেন, এই ধরনের উইকেট বানিয়ে জিতবেন, কিন্তু এগুলো লং রানের জন্য কোনদিন ভালো কিছু বয়ে আনবে না। আজকের ম্যাচে স্ট্যান্ডার্ড পারফর্মার দুজন ছিলেন বাংলাদেশে, একজন ছিলেন তানজিদ হাসান তামিম, আরেকজন ছিলেন নাহিদ রানের যে পেস আজকে বল করছে, লিটারালি আমি তো অবাক যে এই বয়সেও নাহিদ রানের বয়স কত হবে, সামথিং এরকম 20-21 এমন কিছু, 20-21 বছর বয়স হবে, আমার থেকেও বয়সে সে ছোট হবে, কিন্তু সে যে বোলিংটা করলো আজকে, ইভেন গত লাস্ট ম্যাচেও সে চেষ্টা করছে, এফার্ট দিছে, বাট হয়তো হয়নি। বাট আজকে সে যেভাবে বলটা করছে, যে কামব্যাকটা সে দিল, যে এগ্রেশন ছিল তার বল নিয়ে, আপনার হার্ড লেন্থ বল বলেন, বাউন্সার বলেন, স্লোয়ার বল বলেন, নিউইয়র্কার বলেন, কি ছিল না তার বলিংয়ের মধ্যে। এবং আমি যত নাহিদ রানাকে দেখতেছি তত অবাক করছি যে এই বলারটার প্রতি আমাদের ক্রিকেট বোর্ডের, আমাদের টিম ম্যানেজমেন্টের বিশেষভাবে নজর দিতে হবে, যত্ন নিতে হবে বলারটা। বিকজ নাহিদ রানা কিন্তু একটা সময় ইঞ্জুরি কারণে প্রায় লম্বা সময় মাঠের বাইরে ছিলেন, এবং এখন যদি তার কোনো কারণে ইঞ্জুরি হয়ে যায়, তাহলে কিন্তু আলটিমেটলি ক্ষতিটা হয় দলের জন্য। সো আমি যেটা পাশে মনে করি, নাহিদ রানা ফিটনেসের দিকে খুবই বেশি মনোযোগ দিতে হবে, এবং তিনি যদি নিজের ফিটনেসটা ধরে রাখতে পারেন, তাহলে ইন দ্য লং রান হি ক্যান বিকাম আ গুড পেসার ফর বাংলাদেশ। দেখেন, নাহিদ রানের একটা অ্যাডভান্টেজ কি জানে, তিনি টল, ইজ লাইক 5'6" ইন সামথিং উইসু, সো সে এক্সট্রা বাউন্স জেনারেট করতে পারে, যেটা ব্যাটারদের জন্য ট্রাবল হবে। আপনারা যারা পিএসএল দেখছেন, সেখানে কিন্তু কমেন্টেটর বারবার বলতেছিল যে নাহিদ রানার মতো বলা আসলে পাওয়া একটা ভাগ্যের ব্যাপার। নাহিদ রানা পিএসএল এর রোড উইকেটেও, ফ্ল্যাট উইকেটে যেভাবে ব্যাটারকে ট্রাভেল করতেছিল, আমি জাস্ট ভাবতেছি যে একটা প্লেয়ার অন্য একটা ফ্রাঞ্চাইজি লিগে গিয়ে অন্যদের প্রশংসা কুড়াচ্ছে, মিনস দেন দের ইজ সামথিং স্পেশাল অ্যাবাউট দ্যাট গাই। এবং নাহিদ রানের যেই ধরনের বলার, তার যদি প্রপার কেয়ার না নেওয়া হয়, তাহলে হয়তো আমরা তার প্রতি অবহেলা করবো, টু বি অনেস্ট, তার প্রতি অবহেলা হবে। সো আমি মনে করি নাহিদ রানের প্রতি একটা যত্ন অবশ্যই টিম ম্যানেজমেন্টকে দিতে হবে, প্লাস তার ফিটনেসের দিকেও মনোযোগী হতে হবে। আচ্ছা, এবার দুই দলের ব্যাটিংটা একটু সামারাইজ করি। নিউজিল্যান্ড টু বি অনেস্ট আজকে প্রথম থেকে একদম চাপে ছিল, প্রথম 6-7 ওভারে বলে লাগতেছিল না। হ্যাঁ, ওকেশনাল বাউন্ডারি আসতেছিল ঠিকই, বাট বাউন্ডারি বলে যেবার তাদেরকে চাপ রাখছে, স্পেশালি শরীফুল ইসলাম, তাসকিন আহমেদ, নাহিরা, তারপর মাঝখানে আপনার রিশাদ হোসেন, যেভাবে যে কাজটাগুলো, মেহেদি হাসান মিরাজ,
মানে বলার যে চাপে রাখছে এবং সৌম্য সরকার একটু উইকেট নিচ্ছে। হ্যাঁ, তিনি হয়তো একটু এক্সপেন্সিভ ছিলেন, মাত্র 4টা ওভার বলছে, 28 নিচ্ছে, বাট আই থিঙ্ক এই পুরো বল মোর দ্যান দ্যাট। এবং মেহেদী হাসান মিরাজকে সম্মুখীন বল গেছে, খুব ভালো লাগছে, ওয়াজ গুড। নিউজিল্যান্ড আজকে অনেস্টলি লাস্ট ম্যাচে মতো তেমন একটা সুবিধা করতে হয়নি, তেমন একটা পার্টনারশিপ হয়নি, শুধু একটা পার্টনারশিপ 56 রান, যেটা মোহাম্মদ আব্বাস এবং নিক ক্যালির মধ্যে ছিল, হাইস্ট ইন নিউজিল্যান্ড ইনিংস। এছাড়া তেমন কোনো সিগনিফিকেন্ট পার্টনারশিপ হয়নি, যাকে নিউজিল্যান্ড আসলে আজকে 230-40 করতে হয়নি, 230-40 করলে তাহলে হয়তো একটা ফাইটিং স্কোর হতে পারতো। বাংলাদেশের বলার অসাধারণ বোলিং করছে। বাংলাদেশের ব্যাটিং নিয়ে যদি বলি, সাইফ হাসান আজকে রান করতে আর নেই, সৌম্য সরকার অনেক কামব্যাক করছেন, টিমে ভালো পারফর্ম করতে আর 8 রান করে আউট হয়েছেন, আনফর্চুনেট মানে একটা বাড়ি শট খেলে আউট হয়েছেন। লিটন দাস 7 রান করে আউট হয়েছেন। তারপর আপনার সাইফ হাসান, সরি আজকে 4 উইকেট পড়ছিল, সাইফ হাসান তানজিদ হাসান তামিম 76 রান করছেন, ভালো ইনসেছেন। তানজিদ তামিমকে নিয়ে আমি একটু পর বিস্তারিত একটু আলোচনা করবো। ইনিংসটা আলোচনা আলমোশন শান্তটা কিন্তু প্রচুর ট্রল হয়েছিল। আজকে ম্যাচে তিনি ভালো ব্যাটিং করছেন, 50 করছেন, আনফর্চুনেটলি রিটায়ার্ড হার্ড হয়ে তিনি মাঠ ছেড়েন। তারপর শেষ পর্যন্ত লাস্ট ম্যাচে ভালো ব্যাটিং করছে, আজকেও ভালো ব্যাটিং করছে। তবে মেহেদী হাসান মিরাজের ব্যাটিংটা কাছে একটু আল্টারনেটিভ লাগছে এবং সে একটু ডিফেন্সিভ ব্যাটিং করছে, যার কারণে আলটিমেটলি আসলে ম্যাচটা অনেকটা জমা নেই। বাট আই থিঙ্ক সে আরেকটু অ্যাটাকিং অ্যাপ্রোচ নিয়ে যদি ব্যাট করতো তাহলে ম্যাচটা হয়তো আরও আগে মধ্যে শেষ হতে থাকতো। আচ্ছা, এবার পার্টিকুলারলি দুইটা বিষয়ে আমি একটু কথা বলতে চাই, যেগুলো মনে করি খুব ইম্পর্টেন্ট লিডিং আপ টু ওয়ার্ল্ড কাপ অ্যান্ড পরে বায়োলেট্রাল সিরিজগুলো ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে তানজিদ তামিমের কথা একটু শুরুতে বলি। দেখেন, তানজিদ তামিমের ক্ষেত্রে জিনিসটা আমি অবজার্ভ করছি যে তিনি যখন মানে বড় রান যখন চেস করে বাংলাদেশ, ওই সময় তার ব্যাটিং কর একদমই খারাপ, ইভেন তার স্ট্রাইক রেট ওই সময় খুব খারাপ। কিন্তু যখন ধরেন বাংলাদেশ খুব কম টার্গেট চেস করতেছে, মানে টার্গেট ধরুন 200 নিচে, 160, 170, ওই সময় তানজিদ হাসান তামিম মোটামুটি রান করেন। আমি এটা বলছি না যে হি ইজ নট আ গুড প্লেয়ার, ও ইজ রিয়েলি ব্যাড, কিন্তু কথাটা হচ্ছে সে বড় ম্যাচে প্রেশারগুলো নিতে পারেন। আপনি যদি তার আইসিসি ব্যান্ডগুলোতে পারফরমেন্স দেখেন, বড় টুর্নামেন্টগুলো, সেখানে সে পারফর্ম করতে পারতেছে না অনেক কনসিস্টেন্ট বেসিস। কারণ কি জানেন? বিকজ সে প্রেশার সিচুয়েশন হ্যান্ডেল করতে পারে না। আপনার টিমের মেইন ব্যাটার, সে আপনার টিমের ওপেনার, আপনি তার উপর রিলাই করতেছেন। এখন সে যদি প্রেশার ম্যাচে নিজেকে প্রুভ করতে না পারে, তাহলে সে নিজেকে আর কবে প্রুভ করবে? তো এই ছোটোখাটো জিনিসগুলো না অনেক বেশি এফেক্ট করে একজন ক্রিকেটারকে, এবং দলের জন্য একটা সমস্যা হতে পারে। বিকজ আপনার আর সামনে বছর ওয়ার্ল্ড কাপ, তার আগেও কয়েকটা বাইরের সিরিজ আছে। আমি যেটা পার্সোনালি মনে করি যে তানজিদ তামিম যদি মনে করেন যে তার ইস্যুস আছে ব্যাটিংয়ে, বা তার ব্যাটিং টেকনিকে ঠিক নেই, বা তার কনফিডেন্স ডাউন, তাহলে আমি মনে করি তার উচিত কোনো একজন ভালো ব্যাটিং করছে সাথে কনসাল্ট করে নিজের টেকনিকটা ঠিক করা, নিজের ব্যাটিং নিয়ে কাজ করা, এবং কীভাবে প্রেসার সিচুয়েশনে হ্যান্ডেল করতে হয় নিজেকে কীভাবে মানে কী বলবো, নিজেকে কীভাবে কন্ট্রোল করতে হয় সেটাও যেন সে শিখে। বিকজ বড় ম্যাচগুলোতে যদি আপনি পারফর্ম করতে না পারেন, আপনি যদি ছোটোখাটো ম্যাচে পারফর্ম করেন, সেটা কোনো মূল্য থাকবে না। আপনার পারফরমেন্স বড় ম্যাচগুলোতে বেশি মূল্যায়ন করা হবে। বড় ম্যাচগুলোতে আপনি পারফরমেন্স করতে পারেন, ইউ আর গুড এনাফ। আমি আবার বলতেছি, আমার কোনো ক্রিকেটের প্রতি হিংসা ঘৃণা নেই, বাট তানজিদ হাসান তামিমের প্যাটার্নটা আমি গত 1-1.5 বছর 2 বছর ধরে দেখতেছি। যখন বাংলাদেশ বড় টার্গেট চেস করে সে ফেল করে, কিন্তু যখন বাংলাদেশ ছোটো টার্গেট চেস করে তখন সে পারফর্ম করে, যেটা আজকের ক্ষেত্রে হয়েছে। আজকে বাংলাদেশ 199 চেস করতেছিল, সে পারফর্ম করছে, তার ক্যালিবার আছে। বাট যেটা আমার কাছে পার্সোনালি মনে হচ্ছে, তার ব্যাটিং নিয়ে আরেকটু তাকে কাজ করতে হবে। যদি সে তার ব্যাটিং নিয়ে কাজ করতে পারে, তাহলে হয়তো আমরা তার থেকে ভালো কিছু এক্সপেক্ট করতে পারি। এবার আসেন মেহেদী হাসান মিরাজকে নিয়ে বলি। আমি তো তার ব্যাটিং নিয়ে এত কথা বললাম, এবার তার ক্যাপ্টেন্সি নিয়ে একটু কথা বলি। অপোজিশনে 4 উইকেট পড়ে গেছে, তো কোন যুক্তিতে তাকে বল করা লাগতেছিল? এই যে মেহেদী হাসান মিরাজের স্টেজটা গ্লোরিফাই করার, জাস্ট স্টেজটাকে আরও ভালো করার, এটাকে সে কীভাবে ডিফেন্ড করবে? হি ইজ দ্য ক্যাপ্টেন ফর টিম, সে দলের সিনিয়র প্লেয়ারও। তার উচিত ছিল ওই সময় রিশাদ হোসেনকে অন্য সাইড থেকে বল কারণও, সে পেসারদেরকে বল করেছে, ঠিক আছে ফাইন, পেসাররা ভালো বলিং করতেছিল, এটা কোনো সন্দেহ নেই। বাট মেহেদী হাসান মিরাজের একটু ভাবা উচিত ছিল যে আমি তো অলরেডি 4-5 ওভার বল করে ফেলছি, অন্য দিক থেকে আমি বল না করে রিশাদ হোসেনকে লাগাই। কিন্তু সে রিশাদ হোসেনকে বল দিচ্ছে, ততক্ষণ অনেক দেরি হয়ে গেছে। হ্যাঁ, রিশাদ হোসেন হয়তো 1 উইকেট পাইছে, সে আজকে মাত্র 4 ওভার না 5 মতো বল করছে, অর্থাৎ প্রথমে সে পুরো 10 ওভার বল করছে। আমার প্রশ্ন হচ্ছে, এই যে আল্টারনেটিভ চিন্তা ভাবনা, ব্যাটিংয়ে ঠিক মতো পারফর্ম করতে না পারা, ক্যাপ্টেন্সি ঠিক মতো করতে না পারা, কোন সময় কী ডিসিশন নিতে হবে সেটা বুঝতে না পারা, এটা কিন্তু আলটিমেটলি দলের জন্য অনেক কস্টলি হবে। বিকজ আপনার টিমের ক্যাপ্টেনই যদি ফ্রম টু ফ্রন্ট লিড করতে না পারে, আপনার টিমের ক্যাপ্টেন যদি অ্যাক্টিভ না থাকে, তাহলে তো কোনো টিম আপনার টিম ভালোও করবে না। যেটা শুধু ক্রিকেটের ক্ষেত্রে, সব স্পোর্টসের ক্ষেত্রে এরকম। মেহেদী হাসান মিরাজের ক্যাপ্টেন্সি আমার শুরু থেকে ভালো লাগতেছে না, অনেস্টলি বলতেছি, শুরুতে আমার থেকে ভালো লাগতেছে না। এটা আমার দেখেন,
আমার সাথে অনেকে একমত না হতে পারে, আমার সাথে অনেকে দ্বিমত থাকতে পারে, বাট আমি জাস্ট আমার পার্সোনাল পয়েন্ট অফ ভিউ থেকে আমি কথাগুলো বলতেছি যে মেহেদী হাসান মিরাজের ক্যাপ্টেন্সিটা ঠিকঠাক হচ্ছে না, তাকে বুঝাতে হবে যে তার মানে তার ভূমিকাটা কী তাহলে। হি ইজ দ্য ক্যাপ্টেন, হি শুড রিয়েলাইজ যে আমি টিমের ক্যাপ্টেন, আমি যদি ফ্রন্ট লিড করতে না পারি তা আমার নিজেকে ক্যাপ্টেন বলা উচিত না। আমি আবার বলতেছি আমার কোনো পার্সোনাল ক্রিকেটের কোনো ক্রিকেটার পার্সোনাল গ্রাজ কিছুই নেই, কোনো ঘৃণা হিংসা কিছু নেই, কিন্তু আপনার টিমের একজন ক্যাপ্টেন, আপনার টিমের ক্যাপ্টেন প্লাস সিনিয়র প্লেয়ার যদি এরকম করে তাহলে তো বাকিদের উপরে একটা ইম্প্যাক্ট পড়বে না। এই যে রিশাদ হোসেনকে সে বলটা দিল না, নিজের স্টেটসটাকে বাড়ানোর জন্য যে কাজটা করলো, এটা কি ভালো হচ্ছে? দেখেন আমি আবার বলতেছি আমি কোনো ক্রিকেট এগেনস্টে না, আমি কোনো ক্রিকেট এগেনস্টে কোনো কিছু বলতেও চাই না, পার্সোনালি টার্গেট করতে প্রশ্নই ওঠে না, কিন্তু অ্যাজ আ ক্যাপ্টেন হি শুড রিয়েলাইজ যে হোয়াট ইজ রাইট অ্যান্ড হোয়াট ইজ রং ফর হিম অ্যান্ড ফর দ্য টিম। এখন রিশাদ হোসেনকে আপনি যদি বোলিং না দেন তার মধ্যে কনফিডেন্স গ্রো করবে না, তো সেটাও বলবে যে আমার ক্যাপ্টেন আমার ভরসা করতেছে না, আমার ক্যাপ্টেন আমার উপর ট্রাস্ট নেই, আমার ক্যাপ্টেন আমাকে আন্ডার ইউজ করতেছে। রিশাদ হোসেনকে ফ্রাঞ্চাইজি লিগে যে দেখছি ইউজ করতে, ন্যাশনাল টিম আসে সে কেন যদি অবহেলা শিখে আমি জানি না কেন, বাট অনেস্টলি আমি যেটা বলতে চাই যে রিশাদ হোসেনকে পরের ম্যাচে যেন পুরো 10 বার নয়, যদি না হয় অ্যাটলিস্ট যেন সে 6-7 বার অ্যাটলিস্ট যেন করে, আমার অনেস্ট রিকোয়েস্ট। বিকজ এভাবে করে আপনি একজন বলার, সে আপনার টিমের বেস্ট স্পিনার, আপনার টিমে কোনো বাদ স্পিনার নাই, একজন স্পিনার সেও ভালো, এখন তাকে যদি আপনি সাইডলাইন করে রাখেন এভাবে তাহলে তো হবে না। সো জিনিসটা বুঝতে হবে, টিম ম্যানেজমেন্টকে বুঝতে হবে, মেহেদী হাসান মিরাজকে বুঝতে হবে যে হি ইজ আওয়ার প্রাইমারি বোলার অ্যান্ড হি ইজ অনলি জেনুইন স্পিনার উই হ্যাভ ইন এ টিম, সো উই হ্যাভ টু ইউটিলাইজ হিম ইন এ গুড ওয়ে। ঠিক আছে, এই জিনিসগুলো অবশ্যই বুঝতে হবে মেহেদী হাসান মিরাজকে প্লাস টিম ম্যানেজমেন্টকে। বাট ওভারঅল ইট ওয়াজ গুড ইন মানুষের জন্য অনেক ক্রুশিয়াল একটা, হ্যাঁ আমরা একটু বেশি বানিয়েছি ঠিকই, বাট জয়টা খুবই দরকার ছিল। আর লাস্টে একটা করে বলবো, উইকেটটা নিয়ে প্লিজ একটু ভাবেন, অনেস্টলি বলছি উইকেট নিয়ে প্লিজ একটু ভাবেন, উইকেট নিয়ে ভাবার প্রচুর টাইম আসছে, উইকেট নিয়ে ভাবার এখন টাইম আসছে, বিকজ এই উইকেটে খেলে আমরা জিতবো, কিন্তু যখন লং রানে কোনো ভালো পিচে খেলবো বা কোনো টুর্নামেন্টে যাবো তখন আমরা ধরে খেলবো, যেটা অলরেডি আমরা আগে খাইছি। সো এই সেম মিস্টেক আর সেম মিস্টেক যেন রিপিট না হয়, এই জন্য অবশ্যই আমাদের টিম ম্যানেজমেন্টকে প্লাস ইউরেটারকে উইকেট সম্পর্কে একটু ভাবতে হবে যে কীরকম উইকেটে খেলা হবে। পরের ম্যাচটা তো একদম ডিফারেন্ট চট্টগ্রামে খেলা, ওটা সিরিজ সাইডার, তো ডিফারেন্ট উইকেটে খেলা হবে। এখন দেখা যাক আসলে প্লেয়ারটা কীভাবে অ্যাডাপ্ট করে ওই কন্ডিশনে, যেহেতু এতদিন ঢাকার স্লো উইকেটে খেলা হয়েছে, এখন হয়তো একটু ফ্ল্যাট উইকেটে খেলা হবে, সো ডিফারেন্ট কন্ডিশনে অ্যাডাপ্ট করাটা তো অবশ্যই জরুরি, এখন দেখা ঠিক কী হয়। বাট ওয়ান্স এগেইন কংগ্রেচুলেশনস টু বাংলাদেশ ফর দ্য উইন, এবং লিটন দাসকেও অনেক অভিনন্দন তার ছোট ওয়ান ম্যাচে জয় পাওয়ায়। দেখা যাক আর কি যে পরের ম্যাচ সিরিজের ম্যাচে কী হয়, সো ওই ম্যাচ দেখার জন্য খুব এক্সাইটেড, অ্যান্ড বেস্ট অফ লাক টু বাংলাদেশ ফর দ্য ম্যাচ এস ওয়েল। সো দ্যাটস ইট। এই এতক্ষণ আমার সাথে লাইভে থাকার জন্য অনেক ধন্যবাদ সবাইকে, এবং আমার ভিডিওকে আমরা ছোট কমেন্ট করে জানাবেন, এবং আজকে ম্যাচে বাংলাদেশের পারফরমেন্স আপনার কাছে কেমন লেগেছে, এবং মেহেদী হাসান মিরাজের ক্যাপ্টেন্সিকে আপনি কীভাবে রেট করেন সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং আপনার সাথে আবার দেখা হচ্ছে আগামীকাল। তো ততক্ষণ সবাই সুস্থ থাকবেন, ধন্যবাদ সবাইকে।